শুরু করছি চা আড্ডার ভোট। চা আড্ডা ভোটে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে এক দুটো কথা বলে রাখা দরকার। স্বাধীন ভারতে যখন এত বছর পর, এত দশক পর রামলালার মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আমাদের দেশে, তখন এ রাজ্যে রামনবমীর দিন মিছিল করতে লাগে অনুমতি নিলেও আমরা গত বছরের যে ছবি, সেই ছবি দেখে বুঝতে পেরেছি অশান্তি, পাথর ছোড়া, বাড়ি ভাঙা, বাড়ি জ্বালানো, কি হয়নি হাওড়াতে, সেই ছবি আমরা দেখেছিলাম। কিন্তু কেন হলো, কার অঙ্গুলি হেলন হলো, কে ইন্ধন দিলেন, দায়টা কার, তা নিয়ে তো অনেক আলোচনা রয়েছে। কিন্তু চর্মচক্ষে যেটুকু দেখা যায় সমাদৃতা, চর্মচক্ষে যেটুকু দেখা যায় সেখান থেকে পরিষ্কার যে রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি হয়তো বিভাজনের রাজনীতি করছেন, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষক। হয়তো নয় সন্তু, হয়তো নয়। আমরা দেখতে পারি এক ধর্মীয় মঞ্চে গিয়ে তিনি এক ধরনের বক্তব্য রাখেন, আর এক ধর্মীয় জায়গায় গিয়ে আর এক রকমের বক্তব্য রাখেন। সন্তু, আমার ভীষণ প্রশ্ন করতে ইচ্ছা করে জানো তো, যে কেন দুর্গাপুজোর সময় তিনি যখন বিভিন্ন জায়গায় চক্ষু দান করতে যান, ফিতে কাটতে যান, তখন কেন বলেন না আপনারা সাবধানে থাকবেন? কিন্তু না, বলেন না। তিনি বিশেষ বিশেষ জায়গায় গিয়ে এই সাবধানতার বাণীগুলো দেন, তিনি বিশেষ ভাবে এই সাবধানতার কথাগুলো বলার চেষ্টা করেন, তিনি বিশেষ শব্দ বন্ধ ব্যবহার করেন এই বিভাজনটাকে কোথাও রক্তে রক্তে ঢুকিয়ে দেওয়ার জন্য। এবং সেই কারণেই আজকে দাঁড়িয়ে থেকে সন্তু ডিসি পদমর্যাদার অফিসারকে নিয়োগ করতে হয় আজকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। আমরা গতকাল রাত থেকেই কিন্তু টুকরো টুকরো অশান্তির খবর পাচ্ছি সন্তু, আমরা ভয়ে রয়েছি, আমরা আতঙ্কে রয়েছি যে আমাদের প্রতিবেশীরা, আমাদের বন্ধু বান্ধবেরা, আমাদের যারা সঙ্গী সাথীরা রয়েছে তারা বিপদে পড়বে কিনা। সন্তু, একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জিনিস একটুখানি দর্শকদের জানিয়ে রাখি। গতকাল মোদির সভা ছিল, মোদির সভায় কভার করতে আমাদের প্রতিনিধিরা গিয়েছিল, পিঙ্কি গিয়েছিল। পিঙ্কি যখন জিজ্ঞেস করছে, কথা বলছে, সেখানে বহু মানুষ উপস্থিত ছিলেন, বেশ কিছু মহিলা ছিলেন জানো তো। এক মহিলা বলছেন সেখানে যে আমি সংখ্যালঘু, আমি এসেছি মোদির কথা শুনতে, এবং তিনি জোর গলায় বলছেন যে আমি বিশ্বাস করি তিনি আমার সিকিউরিটি দেবেন, তিনি আমার নিরাপত্তা দেবেন। অর্থাৎ তাদের বিশ্বাস কিন্তু রয়েছে, তারা কিন্তু ভরসা করেন। এই ভরসার জায়গাটা কোথাও ভেঙে দেওয়ার চেষ্টা চলছে একটা অদ্ভুত উস্কানি দিয়ে, যেখানে কোনো উস্কানি, কোনো অবস্থান ছিল না, সেখানে উনি বারবার সাবধান করে আছেন, না সাবধানে থাকো, গন্ডগোল হতে পারে, জোর করে গন্ডগোল করা নাকি সন্তু? দেখো সমাদৃতা, যে উত্তরপ্রদেশে কথায় কথায় অশান্তি হতো, কথায় কথায় পাথর পড়তো, কথায় কথায় আগুন জ্বলতো, সেই উত্তরপ্রদেশ পেয়েছে রামলালার মন্দির এত বছর পর। কিন্তু এই বাংলা, যে বাংলা গোটা দেশকে সংস্কৃতি শিখিয়েছে, যে বাংলা গোটা দেশকে কবিতা পড়ানো শিখিয়েছে, যে বাংলা গোটা দেশকে শিখিয়েছে কিভাবে এগিয়ে যেতে হয়, প্রগতি কিভাবে করতে হয়, সে বাংলাতে আজ আমরা দেখতে পাচ্ছি রাম ভক্তদের পেটানো হচ্ছে, রাম ভক্তরা বারবার পাথরের শিকার হচ্ছেন, অশান্তির শিকার হচ্ছেন। এমনকি এই রামনবমীর দিন ভারী বুটের আওয়াজ কেন শুনতে হবে এই বাংলাকে, তা নিয়ে আমরা চা আড্ডা ভোটে আলোচনায় আসব। প্রথমে দেখব বিশেষ রিপোর্ট। 17 তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন, আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন, কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। সোমবার কোচবিহারের পর মঙ্গলবার জলপাইগুড়ি। রামনবমীর আগে বিভাজনের অস্ত্রে শান দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না, সব ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। গতবার রামনবমীর আগে মুখ্যমন্ত্রী অশান্তির আশঙ্কা করলেও হিংসার আগুনে জ্বলেছিল হাওড়া হুগলির একাংশ, আগুন জ্বলেছিল ডালখোলাতেও। উত্তরবঙ্গের এক প্রান্তে মমতার মুখে যখন বিভাজনের রাজনীতি, তখন রায়গঞ্জের সভা থেকে রামনবমীতে অশান্তি পাকানো নিয়ে মমতার প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী। बंगाल में रामनवमी की शोभा यात्रा की परमिशन नहीं मिलती, उसके लिए
श्रद्धालुओं को कोर्ट जाना पड़ता है, लेकिन रामनवमी और दुर्गा पूजा की शोभा यात्राओं पर पत्थर फेंकने वालों को टीएमसी सरकार ने पूरी परमिशन दे रखी है। আগামী 19শে এপ্রিল ভোটের লাইনে দাঁড়াবে বঙ্গের 3 জেলা। ভোট যুদ্ধ শুরুর আগেই রামনবমীকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি ঘিরে অশান্তির কালো মেঘ বঙ্গ রাজনীতির আকাশে। রিপাবলিক বাংলা। আপত্তিটা ঠিক কোথায়? আপত্তিটা কি কোথাও এই রামনবমী পালন নিয়ে? কোথায়? কখনো তো শুনিনি আমরা যে এই কিছুদিন আগেই আরো এক যে ধর্মীয় সম্প্রদায়ের একটা ধর্মীয় অনুষ্ঠান গেল, তার আগে তো কোথাও শুনিনি আপনারা সাবধানে থাকবেন, গন্ডগোল হতে পারে কিন্তু, অশান্তি হতে পারে কিন্তু। না, এমন সাবধানবাণী তো শুনতে পাওয়া যায়নি। তাহলে কেন এখন এহেন সাবধানবাণী শুনতে পাওয়া যাচ্ছে? গন্ডগোল না হলেও কি এটা জোর করে উস্কানি নয়? কেউ কি ওনাকে কানে কানে বলে গেছে যে এই যে আমরা গন্ডগোল বাড়াতে যাচ্ছি? আর বেশ, যদি বলেও গিয়ে থাকে, যদি উনি অনুমান করেই থাকেন, তাহলে উনিই তো পুলিশ মন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধানও, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। তিনি কেন তাহলে সেই টিপ অফ যেটাকে বলা হয়, যে কথাটা তিনি মঞ্চে মঞ্চে বলছেন, তিনি খবর পাচ্ছেন গন্ডগোল হতে পারে, সেটা বন্ধ করছেন না? তার হাতেই তো রাজ্যের পুলিশ প্রশাসন। এ তো কেন্দ্রীয় সরকার হাতে নিয়ে বসে নেই যে যে কেউ কথায় কথায় দিল্লি ছুটে চলে যেতে পারে, উত্তরপ্রদেশ ছুটে চলে যেতে পারে। না, পারে না। কিন্তু এখানেই সমস্যাটা হচ্ছে যে কোথাও গিয়ে এই প্রবণতাটা ভয়ানকভাবে বেড়ে যাচ্ছে। বিভাজন করো তাহলে শাসন করতে সুবিধা হবে। মনে পড়ে ডিভাইড অ্যান্ড রুল, ব্রিটিশ শাসনের খানিক যেন সেরকম গন্ধ নয়। আমরা আলোচনায় যাব, চা আড্ডা আর ভোটে আজ কারা কারা রয়েছেন আমাদের সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি মুখপাত্র শতরূপা, এবং আমার সঙ্গে রয়েছেন সমাজকর্মী রাজু ঘোষ। রাজুবাবু মনে প্রাণে এই রাজ্যের শাসক দলের সমর্থক। আমি তাই রাজুবাবুকে দিয়ে যাব। রাজুবাবু, আমি খুব দুটো প্রশ্ন আমার খুব পার্টিনেন্ট লাগছে এবং আমার ভীষণ জানতে ইচ্ছা করছে বলে আমি আপনার কাছে জিজ্ঞেস করছি। যদি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী জানেনই গন্ডগোল হবে, তাহলে মঞ্চে মঞ্চে না বলে তো গন্ডগোল যেখানে হবে সেটা আগে নিয়ন্ত্রণ করবেন, সেটা না করে মঞ্চে মঞ্চে বলে বেড়াচ্ছেন কেন? দ্বিতীয়ত, কই আমরা এই কিছুদিন আগেই যে আর এক ধর্মীয় অনুষ্ঠান গেল, যেখানে যে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বড় বড় ভয়ও দেখালেন, সেই মঞ্চ তৈরির আগের থেকে কখনো সাবধান করেননি তো যে আপনাদের অনুষ্ঠান আছে, দেখবেন গন্ডগোল পাকাতে পারে কিন্তু কেউ, অশান্তি বাড়াতে পারে কিন্তু কেউ? কই এখানে সাবধানবাণী তখন তো ছিল না রাজুবাবু? দেখুন, 2021 সালে একটু বিজেপি ভোট টোট পাওয়ার পরে তারা এই রাজ্যে রামনবমীর উৎসবকে চালু করলো, এবং গত বছরে দেখলাম 2021 সালে বলছি গত বছরে যখন রামনবমী এই রাজ্যে রামনবমী 2021 সাল থেকে শুরু হয়েছে এই রাজ্যে। এত উৎপাত ছিল না, এই উৎপাতটা আচ্ছা রামনবমী উৎপাত আমাকে বলতে দেবেন। আপনি তো বলবেন, আপনার সময় তো বলবেন, আপনাকে সময় দেবে রিপাবলিক, চিন্তা নাই আপনার। আমি বলছি যে রাজুদা রাম রাজাতলা বলে হাওড়ায় একটা জায়গা রয়েছে, সেটা কি 2021 সালে তৈরি হয়েছে? এরকম ভাবে সেটা কি 2021 সালে তৈরি হয়েছে? আপনার প্রতিটা কথা আমি ধরিয়ে দিচ্ছি, আপনি ভুল বলছেন, মিথ্যাচার করছেন। রাম রাজাতলা হাওড়ায় একটা জায়গা রয়েছে, সেটা কি 2021 সালে তৈরি হয়েছে? কথাটা বলবো, দেখুন আপনার পেটের কথাটা আমি বলবো। আমি বলছি যে এই 2021 সালের পরে যখন রামনবমী হলো, তখন দেখা গেল যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে প্রচুর শয়ে শয়ে হাজার হাজার লোক নিয়ে এসে একটা হাওড়ায় জমায়েত করলো। সেখানে বন্দুক নিয়ে সেখানে মাতামাতি করলো। রাজুবাবু, আপনি জানতেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি? জানতেন? আচ্ছা, আপনি হোমওয়ার্ক করেন? কেন বলছেন এটা? আপনি বলছেন না তো যে কেন বলছেন মুখ্যমন্ত্রী? না কেন বলছেন? বিজেপি এই রামনবমী উৎসবকে কেন্দ্র করে বাংলায় অশান্তি পাকায়, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে রামনবমী অশান্তি। রামনবমী অশান্তি, বন্দুক কোথায়? রামনবমী অশান্তি। বাবা, রামনবমীতে বন্দুক দিয়ে ধরা কারা পড়েছিল? রামনবমী উৎসবে বন্দুক, গোলা বারুদ তাদের থেকে উদ্ধার হয়েছিল। আপনি পরিসংখ্যান দিন, আপনি রাজুবাবু হাওয়ায় কথা ভাসাবেন না, পরিসংখ্যান দিন, হাওয়ায় কথা ভাসাবেন না, পরিসংখ্যান দিন রাজুবাবু। বলছি বাংলা পরিসংখ্যান নেই রাজুবাবু, পরিষ্কার ভাবে বিহার থেকে গ্রেফতার হয়েছিল, আপনি
আমাকে বলুন, আরে বিহার থেকে কে গ্রেফতার হয়েছে তাই আপনি জানেন? আরে আবার রাজবাবু বলছি, আরে পরিষ্কার বলুন। সমাজবিতা এক মিনিট, আমার একটা প্রশ্ন রয়েছে, আমার রাজুদার কাছে একটা প্রশ্ন রয়েছে, আমার রাজুদার কাছে একটা প্রশ্ন রয়েছে। পুলিশ মন্ত্রী মঞ্চে মঞ্চে কিভাবে বলে বেড়ান, পুলিশ মন্ত্রী কিভাবে বলে বেড়ান? কেন বলবেন না? তিনি রাজনৈতিক দলের একটা প্রধান এবং এই রাজবাবু এক মিনিট, এবং পুলিশ আরে শুনুন না দাদা, আমি আর সমাজবিতা এখানে অ্যাঙ্কার, আমাদের একটু বলতে দিন। আমার একটা ছোট দাদা একটা ছোট প্রশ্ন, আপনি অনুমতি দিলে করি। রাজুবাবু আপনি অনুমতি দিলে করি। শতরূপাদি রাজুবাবু আপনি অনুমতি দিলে করি। আপনার কথা অনুযায়ী যদি রামনবমী হলে বাংলায় অশান্তি হয়, আমরা উত্তরপ্রদেশে দেখেছি এত বড় একটা রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, একটা সিঙ্গেল কোন ইনসিডেন্ট, একটা সিঙ্গেল কোন ইনসিডেন্ট নেই সেখানে, একটা সিঙ্গেল কোন ইনসিডেন্ট নেই এখানে। অশান্তি হচ্ছে, পুলিশ মন্ত্রীকে পুলিশ মন্ত্রী মাতামাতি করতে দেখা গিয়েছিল, সেখানে আগুন জ্বালানো হয়েছিল। কারা করেছিল এগুলো? এগুলো রামনবমীকে কেন্দ্র করে এই বাঁদর বাহিনী করেছিল। শতরূপা এক মিনিট। রাজুবাবু, এই গত পরশু আসানসোলে বন্দুক হাতে এক দুষ্কৃতীর ভয়ঙ্কর দাপাদাপির ছবি আমরা দেখেছি কিভাবে একদম বাড়িতে ঢুকে গুলি করে মেরে দেওয়া হচ্ছে। আচ্ছা, এর সঙ্গে রামনবমীর সম্পর্ক নেই? পুলিশ মন্ত্রী কি করছেন? দেখুন, এক একটা সামাজিক যে ঘটনা ঘটে, কিন্তু রামনবমীর অনুষ্ঠানে যে দোকান জ্বালিয়ে দিচ্ছে, সেখানে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, এরা রাজ্যে অশান্তি পাকানোর জন্য এই রাজ্যকে সামনে রেখে ধর্মীয় বিভাজন সৃষ্টি করছে। শতরূপা বলুন। শোনো, 17 তারিখ রামনবমী, এটা বহুদিন ধরে এটা প্রসিদ্ধ, এটা কনফার্মড একটা ডেট ছিল। সেটা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী কমপ্লিটলি হিন্দু বিরোধী, রাজ্য বিরোধী, রাষ্ট্র বিরোধী, একেবারে কি কেন করছেন? একদম চুপ। বেশ, রামনবমী আজকে নতুন নয়। জোর করে ধারে চাপিয়ে দেবেন। চুপ, বিজেপি তো চায়। একদম চুপ, ওকে থামাও, নয়তো ওকে মিউট করো। ভয় পাচ্ছেন? আজকে রামনবমী নতুন নয়, রামনবমী 2021 থেকেও শুরু হয়নি। সন্তু যেটা বললো রামরাজাতলা, আমি হাওড়ার মেয়ে। রামরাজাতলা বহু যুগের, এবং রামের জন্মদিনের দিন শোভাযাত্রা বেরোনো নতুন নয়। এই মুখ্যমন্ত্রী যবে থেকে রাজত্বে আগুন জ্বালিয়েছেন, আপনারা গতবার আগুন জ্বালিয়েছেন রামনবমীতে। না, আপনি হ্যাঁ না বলেছিলাম না, আমি এখানে চলে যাব। আমি এখান থেকে না, যদি কেউ ঠিক মানে আলাদা আলাদা করে কথা না বলেন, দর্শকরা কেউ কিছু বুঝতে পারবে না। আমি একটা কথা খুব পরিষ্কার বলছি। আমার বক্তব্য হচ্ছে রামনবমী। সন্তু, তোমার কাছে চলে যাবো, তোমার সঙ্গে ঝন্টু বাবু রয়েছে। আমি আপনাকে সময় আবার দেবো। আমি ঝন্টুর কাছে চলে যাবো, ঝন্টু বাবু রয়েছেন, সন্তুর কাছে চলে যাবো আমি। সন্তু, একটা কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই রামনবমী আসার আগে এই ধরনের সাবধানবাণী দিতে হয়। আমরা কেন ঈদের আগে সাবধানবাণীটা শুনি না? ঈদের মঞ্চ তো হয়, তাহলে রামনবমী মিছিলে আপত্তিটা কোথায়? আমি ঝন্টুবাবুর কাছে সরাসরি দুটো প্রশ্ন করতে চাই। ঝন্টুবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা আমরা যেটুকু শুনছি, সেখানে ওদের একটা শব্দ খুব কানে লাগছে। দ্বিতীয়ত, এত বড় একটা মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, গোটা দেশে একটা কোনো সিঙ্গেল কোনো ইনসিডেন্ট ঘটলো না, কিন্তু এই বাংলাতে অশান্তি হচ্ছে, এর ব্যর্থতা কার? আমি তোমায় প্রথমে বলি, অনুষঙ্গটা হচ্ছে একটু আগে আলোচনায় উঠলো রাম নাকি রামনবমী এ রাজ্যে নাকি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে চালু হয়েছে। খেয়াল করে দেখবে, এস ওয়াজেদ আলী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এ রাজ্যে আজ থেকে 150-200 বছর আগে এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বসেই তো লিখছেন যে বাবা যদি রামের মতো পাঠাও আমায় বনে, যেতে পারি না কো তুমি ভাবছো মনে। অর্থাৎ এই যে রামের সাথে বাঙালির অনুষঙ্গ, আত্মিকতা, এটা বহু শতাব্দী পুরনো। তাহলে আজকে কেন মমতা ব্যানার্জি আমাদের নতুন আঙ্গিকে শেখাচ্ছেন রাম বহিরাগত, রামের রাজ্যের বাসিন্দা নয়, বাঙালি, বাংলা, বঙ্গ সংস্কৃতি, রাম সংস্কৃতি এক নয়? এর পিছনে কিন্তু একটা ভোট রাজনীতির সমীকরণ বুঝতে হবে। যেই সমীকরণ বুঝতে গেলে তোমাকে সেই ছোটবেলার আমার ইংরেজি স্যারের সেই কথাটা, একটি ডুবন্ত মেয়ে যখন ডুবছে, সেই ডুবন্ত মেয়েটি একটা বিভ্রান্তিকর বাক্য বলছেন, যে বাক্যটা হচ্ছে আই উইল ড্রন
নোবডি শ্যাল সেভ মি, অর্থাৎ কেউ যদি পণ করে থাকে সে ডুববে, ডুবে ডুবে মরবে। তার বিরুদ্ধে তুমি যদি আত্মহত্যার কেসও সাজাও ঠিকবে না। অর্থাৎ বাংলার এই শাসক মমতা ব্যানার্জি তার যে আত্মঘাতী সিদ্ধান্ত, তিনি চিরকালই আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, কিন্তু সমস্যা হচ্ছে তার এই আত্মঘাতী এই ভোট রাজনীতির সমীকরণটা বাংলার সংস্কৃতিকে কোন তলানিতে ঠেকিয়ে দিচ্ছে। এ রবীন্দ্রনাথের বাংলা নয়, তিনি যে বাংলা। আজকে একটি রাজ্যের রেসপন্সিবল মুখ্যমন্ত্রী, খেয়াল রাখবেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি 13 বছর ধরে টানা পুলিশ মন্ত্রী, তিনি যখন এই ধরনের কথা বলছেন রামনবমীতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে, যে কথাটা আমি মুখে আনতে পারছি না, রাজ্যের মুখ্যমন্ত্রী এমসিসি চলাকালীন বলছেন মঞ্চে উঠে আপনাদের মহল্লায় হামলা হবে। এই জায়গাটা এক মিনিট রাজুবাবু, আপনি কি চাইছেন? রাজু আপনি কি চাইছেন? সারাক্ষণ আপনি বলে যাবেন, সারাক্ষণ আপনি বলে যাবেন। তাহলে আমরা শোটাকে রাজুবাবুর নামে উৎসর্গ করে দিই নাকি? না, সেটা আপনার সময় শেষ, আপনার সময় শেষ। শতরূপা, আপনার কাছে যাব। যে কথা ঝন্টুবাবু বললেন, ঝন্টুবাবুর কথা সূত্র ধরে বলি, সত্যি কি রাম বাংলার সংস্কৃতির অংশ নয় এটা প্রমাণ করতে কোথাও মরিয়া মুখ্যমন্ত্রী, নাকি আদতে এসব কিছুই নয়, বিভাজন করে শাসন করাটাই উদ্দেশ্য? আমি তো বললাম হিন্দু বিরোধী, রাজ্য বিরোধী, রাষ্ট্রবিরোধী একটা মুখ্যমন্ত্রী ইচ্ছে করে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য উনি করেই যান, প্রথমবার নয়, রেগুলার বেসিসে উনি করে যান। যে রামের জন্য আজকে পশ্চিমবঙ্গবাসী বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, অকাল বোধন রামের জন্য হয়েছে, সেই রামকে বহিরাগত বলে। যে রাম রাজা তলায় হাওড়ায়, আমি হাওড়ার মেয়ে, সেইখানে অসংখ্য বছর ধরে রামের পুজো হয়, সেই রাম নাকি বহিরাগত। রানী রাসমণি ছোটবেলা থেকে রঘুপতির পুজো করতেন, সেই রাম বহিরাগত। আজকের দিনে আমাদের রাম নিয়ে জাস্টিফাই করার কোনো ইচ্ছে নেই। আজকে রামের পুজো কতদিন, এই রাম পুজো কে শুনেছিল 21-এর আগে? কেউ জানতো না রাম পুজো। এই বাদরামো করলে 21-এ লোকের ঘর বাড়ি জ্বালালো, এইখানে জ্বালালো। কেন সময় নষ্ট করছেন রাজুদা? কেন বিভ্রান্তিকর করে দিচ্ছেন? এই 4টা ঘন্টা সকাল 8টায় গোটা 1 মিনিট রাজু বাবু গলাবাজি করবেন না। রাজু বাবু, ও রাজু বাবু, ও রাজু বাবু, ও রাজু বাবু, হাত জোর করছি, গলাবাজি করবেন না। ও রাজু বাবু, আমি সমাধিতে এখানে রয়েছি, আমি সমাধিতে এখানে রয়েছি, গলাবাজি করবেন না। গলাবাজি সন্তুপাল শুরু করলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি দাঁড়াতেই পারবেন না। প্লিজ চুপ করুন, প্লিজ 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 দাদা, গরম চা খান, এই জায়গা থেকে আমরা একদম এই জায়গা থেকে আমরা আলোচনায় আসবো, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতি, এবং বিরতির পর রাজু বাবুকে উত্তর দিতে হবে যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দায়বদ্ধতা এই রাজ্যকে শান্তি রাখার রয়েছে কি নেই। আমি আসবো আলোচনায়, কিন্তু এখন সময় ছোট্ট একটা বিরতি। রাজু বাবু ব্যাস অনেকটা সময় আপনাকে দেওয়া হয়ে গিয়েছে, এবং সন্তু বিরতি বলে দেওয়ার পরও আপনি বলে যাচ্ছেন আপনার প্রশ্নগুলোর উত্তর নিঃসন্দেহে আমরা বিজেপির কাছ থেকেই নেব, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। এই রাজ্যে এসে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন যে এখানে রামলালার জন্য যদি মিছিল বের করতে হয় তাহলে অনুমতি নেই, যেতে হয় আদালতে। কিন্তু পাথর যারা ছোড়ে তাদের অনুমতি দিয়ে রেখেছে কি এ রাজ্য সরকার? সেই প্রশ্ন উঠছে। কেন উঠছে? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর রামনবমীর আগে যে কথা বলেছিলেন, এবছরও ঠিক রামনবমীর আগে ঠিক একই কথা বলছেন, এবং তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিভাজনের রাজনীতি করছেন তৃণমূল সুপ্রিমো। শুনবো। একজন গুন্ডা বলছেন, টিভিতে রেকর্ড আছে, রামনবমীর দিন যা অস্ত্র পাবো নিয়ে বেরোবো, দেখবো কে কি করতে পারে। আরে তোর যা অস্ত্র তুই তাই নিয়ে যা, আমি রামনবমীর মিছিল আটকাবো না। কিন্তু মনে রাখো, মিছিল আমরাও করবে, তোমরাও করবে। রমজান মাসও চলছে, রোজার মাসও চলছে। একটা মুসলিম এরিয়ায় গিয়ে হামলা করলে মনে রেখো তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেবে। পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া ছিল। একদিকে যেমন অন্নপূর্ণা পূজা চলছে, অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে।
আর আমাদের এখানে 33% মুসলিমও আছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, বারবার বারণ করেছিলাম। আমি তো ওদের কোথাও বন্ধ করিনি। তোমার যে রুট ছিল সেই রুট তুমি চেঞ্জ করলে কেন? তুমি আনঅথরাইজ রুটে গেছো, ইচ্ছা করে একটা কমিউনিটিকে ধাক্কা দেবার জন্য এবং হামলা করার জন্য। আপনারা এগুলো ইচ্ছা করে করছেন, শতরূপাদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। সন্তু, অযোধ্যায় সূর্যদেব রামকে তিলক পরাবেন, কিন্তু আনফর্চুনেটলি সূর্যদেবের কিরণগুলো এইখানে এই অন্ধকার মনগুলো, অন্ধকার বার্তাগুলোকে পরিষ্কার করে উঠতে পারছে না। এটা পশ্চিমবঙ্গ হিন্দুদের অত্যন্ত দুর্ভাগ্য। আজকে শুধু রামনবমী নয়, কালকে মাননীয় প্রধানমন্ত্রী বলেই গেছেন, কোর্টে যেতে হয়, বিসর্জনের জন্য কোর্টে যেতে হয়, ঢাক বাজাতে গেলে কোর্টে যেতে হয়। আমার বাড়িতে পুজো হয়, ঢাক যদি আমরা গঙ্গার ধারে বাজাতে চাই সেটা পর্যন্ত পুলিশ বাধা দেবে। কোনো হিন্দু ফেস্টিভ্যাল মাননীয়া করতে দেবেন না। সরস্বতী পুজো করবার জন্য স্কুলে গিয়ে স্কুলে সরস্বতী পুজো করতে দেবে না, ওরা নবী দিবস করবে, সেটা করবার জন্য বাচ্চা ছেলে মেয়েদের জন্য কোর্টে যেতে হয়। এই হচ্ছে হিন্দুদের দুর্ভাগ্য এই পশ্চিমবঙ্গে। এই মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা এখনো ভদ্র বলে তাকে এখনো মাননীয় বলছি। সিম্পল কথা, মুখ্যমন্ত্রী হিন্দুদের এখানে কিছু করতে দেবে না। ছোটবেলা থেকে সন্তু, তোমার মনে থাকবে, সমাজ যেটা জানে, মহরমের জন্য বিশাল জুলুস চলতো, ঢাল তলোয়ার নিয়ে তারা বেরোতো, চকচকে তলোয়ার, বিশাল বিশাল দরজা নিয়ে চলতো। কই তখন তো মনে হতো না যে হিন্দুদেরও ভয় করতে পারে। আজকে রমজানের মাসে তাদের অসুবিধা হবে বলে আমরা এখানে শোভাযাত্রা বের করতে পারবো না। এটা কি ধরনের বিচারিতা? মহরমে সেই প্রসেশন এখন বেরোয়, তখন কোনো সন্দেহই আসে না। মুখ্যমন্ত্রী বলবে হয়ে গেছে মুখ্যমন্ত্রী কি বলবেন ওটা কি বুঝবেন, কত বুদ্ধি আপনাদের এই সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি ঠিকানি বসে নাই হিন্দুদের। আরে হিন্দুদেরকে বিজেপি ঠিকানি বসে আছে, হিন্দুদের ঠিকানি বিজেপি বসে নাই। এই রাজ্যে হিন্দুরা বাস করেছে, মুসলিমরা বাস করেছে, এখনো করছে, এবং শান্তি শৃঙ্খলা নিবাস করছে। বিজেপি অশান্তি পাকানোর চেষ্টা করছে। এই রামনবমী, এই বিভিন্ন রকম ইস্যুকে কেন্দ্র করে আপনার হয়ে গেছে, আপনি থামুন, থামুন, হয়ে গেছে এইসব বাজে ভাঁওতাবাজি কথাবার্তা ছাড়ুন, বন্ধ করুন, বিজেপি হিন্দু লোকরা বলেনি বিজেপি কে ঠিকানাও। এই রাজ্যে হিন্দুরা মমতা ব্যানার্জিকে চায়, এই রাজ্যের মুসলিমরা মমতা ব্যানার্জিকে চায়, এই রাজ্যের হিন্দু মুসলিম মমতা ব্যানার্জিকে চায়, এই রাজ্যের হিন্দু মুসলিম বিজেপি চায়। আজকের দিনে ঝন্টুবাবু রয়েছে এখানে আমার সঙ্গে। ঝন্টুবাবু, আপনি তো অধ্যাপক, আপনার কাজ হচ্ছে পড়ানো, আপনার কাজ হচ্ছে সবাইকে জানানো। আমি একদম মানে ছাত্রীর মতোই আপনার কাছে জানতে চাইছি, আমি বুঝতে পারছি না ভাওতাবাজি কোনটা, যখন প্রধানমন্ত্রী গিয়ে বিশ্বের দরবারে নজরুলের শব্দ দিয়ে রামলালাকে অভিষেকের মতো করে স্বাগত জানান, নাকি ভাওতাবাজি এটা যখন গন্ডগোল হোক বা না হোক বা হতে পারে এই আশঙ্কা থেকে মুখের যে ধরনের ভাষা আমরা শুনতে পাচ্ছি, আমরা সাংবাদিক হিসেবে যে ভাষা বলতে পারবো না সেই ধরনের ভাষা মঞ্চে মঞ্চে ছড়িয়ে দেওয়া, কোনটা? আসলে ভারতে রাম কিন্তু মর্যাদা পুরুষোত্তমের প্রতীক, অর্থাৎ আদর্শ একটি পুরুষের প্রতীক। এটা কোনো ধর্মীয় প্রতীক নয়। এর একটা চরম উদাহরণ, এরা পড়াশোনা করে না, রাজ্যের মুখ্যমন্ত্রী তো পড়েই না, জেনে বুঝে এইসব বায়নারিগুলো তৈরি করছে। এ রাজ্যের ভারতবর্ষে মুখ উজ্জ্বল করা 1 ডজন, আমি স্পেসিফিক বলছি 1 ডজন মুসলিম লেখক, তার মধ্যে প্রধানমন্ত্রী এই মন্দির উদ্বোধনের সময় যাকে প্রতীকী করে ভারতবর্ষে তুলে ধরেছিল একটি নাম আপনারা জানেন, তিনি বলেছিলেন মন জপ নাম শ্রী রঘুপতি রাম, নব দুর্বা দল শ্যাম নয়নাভি রাম, নজরুলের গান। আমি আপনাকে বলি, নজরুল বেঁচে থাকলে হয়তো
আজকে এই রাজ্যের এই পরিস্থিতি দেখে আমাকে বলতে দিন আপনারা চিৎকার করবেন বলতে দিন নজরুল বেঁচে থাকলে হয়তো আজকে লিখতেন যে অবতার শ্রীচন্দ্র রাম হে জানকী পিতা তারও হলো বনবাস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেন দুর্গতি। হয়তো তিনি এটা লিখতেন রামের বনবাসের জন্য ইনি দায়ী। বনবাসে পাঠিয়েছেন বাস্তবে কিন্তু এই মুহূর্তে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কি ছবি আমরা দেখার চেষ্টা করব। ইতিমধ্যেই আমি যে রামরাজাতলার কথা বলছিলাম হাওড়ায়, সেখান থেকে ঐন্দ্রিলা রয়েছে আমাদের প্রতিনিধি। ঐন্দ্রিলা, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে মিছিল বেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে ঐন্দ্রিলা? দেখো সন্তোষ, সমাজে আজকে রামনবমী, আর সেই রামনবমী উপলক্ষে এই মুহূর্তে হাওড়াতে একাধিক কিন্তু শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। দাঁড়িয়ে রয়েছে একদম হাওড়ার খুরুট মোড়ে, আর সেই খুরুট মোড় থেকে এই মুহূর্তে সেই মিছিল শোভাযাত্রা শুরু হয়েছে। দীপঙ্কর কাজলালকে বলবো সেই ছবি দেখানোর জন্য। একবারে রামরাজাতলায় যে রামের মন্দির রয়েছে হাওড়ায়, সেইখানে গিয়ে এই মিছিল শেষ হবে। এই যে 2 কিলোমিটার রাস্তা, এই 2 কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু শোভাযাত্রার যে আয়োজন করা হয়েছে, সেখানে থাকছে রামের নামগান, তারই সঙ্গে কীর্তন। এই মুহূর্তে সেই শোভাযাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সেই রামলালার যে মূর্তি, সেই মূর্তিকে একদম কেন্দ্র করে একের পর এক গাড়ি কিন্তু এগিয়ে চলেছে সেই শোভাযাত্রায়। তারই সঙ্গে যারা মহিলা রয়েছেন এলাকার, তারা পা মিলিয়েছেন, খোল কীর্তন বাজিয়ে কিন্তু আজকের দিনটাকে একদম উদযাপন করা হচ্ছে। এই একদম, এবং এরকম উদযাপনের ছবি তো আমরা দেখতে চাই। আমরা এই ধরনের উদযাপনই দর্শকদের দেখাতে চাই। ধন্যবাদ ঐন্দ্রিলা। এবং এই উদযাপনের ছবিটাই আমরা মনে রেখে দিতে চাই, কোনো অশান্তি মনে রাখতে চাই না। যে কোনো ধর্মীয় উৎসব হোক, যে সম্প্রদায়ের হোক না কেন, উস্কানি ছাড়া যেন উদযাপনই হয়, সেটাই আমরা দেখতে চাই নাগরিক হিসেবে। অনেক ধন্যবাদ অতিথিরা যারা ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায়। চা আড্ডা আর ভোটে, চা আড্ডা আর ভোট এই পর্যন্ত। কিন্তু আজ রামনবমীর দিন, 42-এর লড়াই চলছে গোটা রাজ্য জুড়ে। রামনবমীর দিন 42-এর লড়াইকে মাথায় রেখে হাওয়া কেমন বুঝতে বেরিয়ে পড়েছিলেন সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। কি দেখলেন তিনি, কি বুঝলেন, চলুন দেখে নেওয়া যাক। হাওয়া কেমন জানতে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সল্টলেকে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি, জানতে চাইবো আমাদের হাওয়াটা কেমন। তো হাওয়া কেমন, তো বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে, কেউ গরমের কথা বলছে, কেউ রাজনীতির কথা বলছে। আমি যেমন দাদা কাছে যাচ্ছি, দাদা হাওয়া কেমন? প্রথম তো হচ্ছে এখন গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওয়েদার দেখতেই পাচ্ছেন তো, কী মনে হচ্ছে? আপনার লাগছে না গরম? লাগছে তো, গরম লাগছে, গরম লাগছে না? এখন ওয়েদার খুবই খারাপ। আর বাকি হচ্ছে এখন ইলেকশনের সময়, এখন তো এমনি আরও গরম সব দিকে এখন গরম ভাব। একটাই বিষয় হচ্ছে রাজনীতির হাওয়া। কি বলবো, লঙ্কায় যে যাচ্ছে সেই রাবণ হচ্ছে। কার উপর বিলিভ করবেন? টাকার সেই এই পিঠটাও যা, ও পিঠটাও তাই। দাদা দিদি দুই সমান, সব কথা। সবাই সব কিছু বুঝছে, কিন্তু বললাম তো সবাই সমান, কেউই ভালো না। অ্যাকচুয়ালি রামরাজ্য আর আছে কি? শুধু রামের মানে সেটা কথা আছে না, হরিনাম আপনার গায়ে দিলি, আর তো রামাবলী গায়ে দিলি তো আর ভণ্ড সাধু হয়ে যায় না, হয় কি? সাধু হয়ে যায় না, সেটাই বলতে চাইছি আপনাকে। রামাবলী সবাই গায়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভণ্ড সাধু সবাই নামাবলী গায়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সাধু কজনা দাদা, সাধু কজনা? সেটাই তো। এখন যে যার ব্যক্তিগত মতামত, যে যার ব্যক্তিগত মানে কি বলবো, যে এই বঙ্গ রাজনীতির যে পরিস্থিতি, সবাই ওপেন টু অল, মানে পুরো ক্লিয়ার কাট হয়ে গেছে। তো যেভাবে মানে রেশন দুর্নীতি থেকে আরম্ভ করে চাকরি দুর্নীতি, আজকে যুবকদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, স্বাস্থ্যের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এই তোলাবাজি ঘটনা আমরা চোখের সামনে যা দেখা সব কিছু দেখে নিয়েছি। অনেক কষ্ট করে দিদিকে আনা হয়েছিল সেই সময়। এই রাজত্ব, বাম রাজত্বর পরে আমরা চাইনি যে এই লেভেলটা, কিন্তু এখন যা পেয়ে গেছি, এখন মনে হচ্ছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, অন্য কিছু আসুক, রাষ্ট্রপতি শাসন আসুক, মানুষ অন্তত হাঁপ ছেড়ে বাঁচুক। কারণ যে লেভেলে আজকে ওভারঅল যা চলছে দুর্নীতি, এখন প্রতিবাদ করতে গেলে কে কার পেছনে কে লাগবে না লাগবে সেটাও তো ম্যাটার আছে। তো সেই হিসেবে এখন ভোট দিতে যেতে হবে এরকম। কারণ যে যার এরিয়ায় যে যার
প্রভাব আছে প্রত্যেকেরই, কারণ আমরা চুরি ওই খেটে খাওয়া মানুষ, ওই চুরি দুর্নীতি দেখতে পাচ্ছি, যারা ধরছে, যারা যেখানে যাবার সেখানে যাচ্ছে। অতএব যেটা করতে হবে দূরত্ব বজায় রেখে, এবং যাতে মানুষের মঙ্গল হয়, দেশের মঙ্গল হয় এবং রাজ্যের মঙ্গল হয়, সেই দিকটা বিচার বিবেচনা করাই সবাইকার কাঙ্ক্ষিত। কিন্তু এমনি আপনাদের পাড়ায় ভোটের গরমাগরমিটা কেমন? দেখুন, এখন তো দুটো ভাগে সব ভাগ হয়ে যাচ্ছে, তো আর অন্য কেউ নেই, তো প্রত্যেকের ভেতর থেকে বেরিয়ে আসছে যে একটা সুবিচার মানুষ পাক। বিশেষ করে বাংলার কথা বলবো আমি, দেশের ব্যাপার, দেশের রাজনীতি একরকম ব্যাপার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল রাজনীতি একরকমের ব্যাপার। আজকে মোদিজি যে অল ওভার ওয়ার্ল্ডে একটা প্রতিচ্ছবি তৈরি হয়ে গেছে, ভারতবর্ষের যে একটা বড় প্রতিচ্ছবি তৈরি হয়ে গেছে, সেটা আজকে বিশ্ব অর্থনীতিতে ভারতবর্ষের নামটা যে লেভেলে চলে এসেছে। তো আগামী দিন আমরা চাইবো যে আরও মজবুত সরকার, এবং আগামী দিন এটাই চাইবো যে এই দুর্নীতিগুলোকে গলা টিপে শেষ করে দেওয়া হোক, মানে আরও চোর ধরো জেল ভরো, এবং টোটাল একটা দুর্নীতিমুক্ত সমাজ চাই, যেখানে শিক্ষা যেন ভালোভাবে মানুষ পায়, মানুষ রেশন পায়, স্বাস্থ্য পায়, চাকরি পায়, সমস্ত জিনিসটা যেন কংক্রিট একটা জায়গা তৈরি হয়। তো এর জন্য চাইবো যে মানুষ সচেতন হোক, ওই 500 টাকা 1000 টাকা ওইভাবে নেওয়া, ওইভাবে একটু চাল নেওয়া, এমনভাবে কামিয়ে নেওয়া, অযোগ্য মানুষগুলোতে পাড়ায় নেতাগিরি দাদাগিরি এগুলো বন্ধ হওয়াটা খুব শীঘ্রই দরকার। অযোগ্য লোকেরা পাড়ায় দাদাগিরি নেতাগিরি করছে, কোমরগুলো ভেঙে দেওয়া হয়েছে। কোমরটা কিসের ভেঙেছে? অ্যাকচুয়ালি যে কোনো মনে করুন একটা দেশ, আমাদের এই যে একটা কান্ট্রি, মূল হচ্ছে স্বাস্থ্য শিক্ষা আছে। আজ শুধু মানে আমার রাজ্য বলে নয়, দেশে আছে কি নাই, পুরো শেষ করে দেওয়া হয়েছে স্বাস্থ্যকে, শিক্ষাকে। এই দুটোর অবশ্যই তো দেখার দরকার আছে, যেটা একদমই শেষ করে দেওয়া হয়েছে। কর্মসংস্থান আছে কি? ভিক দিয়ে কিছু করা যায় কি? একটা কথা বলুন। ওকে, ভিক দিয়ে কিছু করা যায় না স্যার। আপনার কথা শুনে আমরা আরও অনেকের কাছে যাবো। এখন তো শুধু ভিক দেওয়া হচ্ছে, খালি ভিক দেওয়া হচ্ছে। এই যে রেশন 500 1000 এই দিয়ে কোনো দিন অ্যাকচুয়ালি দেশের উন্নয়ন হয় না স্যার। আরেকটা কথা অন্তত বলবো, এই ঝান্ডা দেখে ভোট দেওয়া যেদিন পাবলিক ছেড়ে দেবে, ছাতা দেখে ভোট নয়, প্রার্থী দেখে যেদিন ভোট দেওয়া শুরু করবে মানুষের সচেতন সেই দিনই ফিরবে, যখন এই ঝান্ডা না দেখে 5টা প্রার্থীটাকে ভালো, সেই প্রার্থীকে যখন ভোট দেওয়া মানুষ শুরু করবে, তখনই সত্যি প্রকৃত ভারত, যে আজ আমাদের কবি বলুন, মহান মুনি ঋষিরা যেটা ভারত গড়ার চেষ্টা করেছিল, সেই ভারত একদিন অবশ্যই তৈরি হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। বলছেন, ইনি বললেন যে কথাটা খুব ভালো কথা বললেন, উনি বললেন পার্টি নয়, প্রার্থী থেকে ভোট দিতে হবে। তো দিদি, উনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন তো নাকি? খুব গরম? হ্যাঁ খুব গরম। হ্যাঁ, খুব গরম তো পড়েছে। এমনি আবহাওয়া তো খুব গরম বোঝা যাচ্ছে। রাজনীতির গরম কেমন? রাজনীতি গরম আরো বেশি। গরম খুব বেশি, খুব গরমাগরমি চলছে। হ্যাঁ, গরমাগরমি তো চলছে। তো উনি তো গরমের কথা বলছেন। আমি আরেকজন মটকা মালাই বিক্রি হচ্ছে, কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি। গরম তো খুব পড়েছে। গরম পড়লে কি হবে, মানে গরম পড়লে খুব বেচাকেনা একটু কম হয়, মিডিয়াম গরম পড়লে মানে বেচাকেনা ভালো হয়। মিডিয়াম গরম পড়লে বেচাকেনা ভালো? হ্যাঁ, অতিরিক্ত গরম পড়লে বেচাকেনা ভালো হয় না। এই তো বিক্রি বাটা চলছে, ব্যবসা চলছে, দেশের কর্মসংস্থান কেমন? ভোট নিয়ে কি ভাবছেন? হ্যাঁ, ভোট নিয়ে কি ভাবছেন? ভোট নিয়ে জনগণের রায়, জনগণ যেটা হবে মনের, জনগণ মানে যার মনে যেটা রেখে দিয়েছে সেটাই হবে। মনের কথা মনেই থাকবে, বলবে না তো কেউ। আমরা ভোট নিয়ে আরও কথা বলবো। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এমন একটা স্থানীয় বাসিন্দা বলেছেন রামনবমীর দিন। এবং সব থেকে ভাল লাগলো যে জায়গাটা, সেটা হচ্ছে শুভ্রাংশুই বলছিল যে নামাবলি তো পরে সবাই, সাধু হয় কজন। সত্যি মানে খুব আজকের দিনের জন্য অন্তত ভীষণ প্রাসঙ্গিক একটা প্রশ্ন শুনতো। একদমই তাই। এবং 4টা ভোটে মানুষের স্বার্থে, মানুষের কণ্ঠস্বরে প্রতিদিন আমরা প্রশ্নটা করার চেষ্টা করি, বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আজও তাই করলাম। আজ এখান থেকে 4টা ভোট শেষ করছি, কিন্তু আগামীকাল আবারও সকাল 8টায় দেখা হচ্ছে 4টার ভোটে আপনাদের সঙ্গে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।